আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদের ভিডিওর সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা কিন্তু গতকালকে এখানে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমরা কবিরাজি কাজের ক্ষেত্রে বা আসনের ক্ষেত্রে যে গন্ডিগুলা কাটি, সেগুলা বিভিন্ন কালারের হয়ে থাকে। সেগুলো আমরা কেন কাটি, ওইগুলা কাটলে কি হয় না হয়, এবং আমাদের এই যে গোলাপ জলের যে বোতল, এই বোতলের ভিতর যে পানি, এটার কার্যকারিতা আসলে কখন শুরু হয় বা কখন এটা কাজে লাগানো যায়, এবং এইগুলা সম্পর্কে আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম। যারা গত ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা কিন্তু দেখেন যে সরাসরি ভিডিওতে চলে যাই, সরাসরি একটা কাজে চলে যাই। আপনারা কি দেখেন, আমরা একটা কাজ করতেছি বা একটা বিপদে পড়তেছি বা কাউকে বিপদ থেকে উদ্ধার করতেছি, কিন্তু আমরা আমাদের টিম ব্যতিক্রম কিছু বা ব্যতিক্রম ভাবে আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো। ব্যতিক্রমটা কি, আমরা একটা কাজে যাচ্ছি, একটা কাজ করব, বা ওই যে বিভিন্ন যে উপসর্গ বা জিন পরিবেশ বন্ধ থাকে, তাকে আমরা যাচ্ছি, বিপদের মধ্যে আছে, তাকে উদ্ধার করতেছি। কিন্তু আমরা ওখানে কোন কারণে গেলাম, যাওয়ার পরে কি বিপদের মধ্যে আছে, ওই বিপদে তাকে কে ফেললো বা কিভাবে উদ্ধার করা যাবে, এ টু জেড মানে ধারণা প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। শুধু একটা জিনিস কি, ক্লিয়ার ধারণা থাকবে মাগার করতে পারবেন না, কিন্তু ধারণাটা থাকবে 100% ক্লিয়ার, এইটুকু আশা করা যায়। তো গতকালকে আমি এইখানে জাস্ট ধারণা স্বরূপ একটা গোল দাগ দিয়েছিলাম, গন্ডি স্বরূপ দিয়ে আমি আর কি একটা জিনিস বুঝাইছিলাম। তো আজকেও আমি সেম এখানে হচ্ছে একটা গন্ডি কাটবো। গন্ডি কাটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি এবং সেগুলা কার্যকর ক্ষমতাটা কখন শুরু হয় সেটা দেখাবো, এবং এইটার কার্যকারিতাটা দেখাবো। এই বোতল বা এখানে যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসের আসলে কার্যকারিতা যেগুলো আছে ওগুলো দেখাবো স্টেপ বাই স্টেপ। এবং প্র্যাকটিক্যালি আজকে আমি আমার আসনে রবিউল ভাইয়ের উপরে একটা উপসর্গ হাজির করব। এ টু জেড মানে এই সকল বিষয়ের উপর যদি আপনাদের মনে হয় যে জানা দরকার কিংবা জানবেন, তাহলে দেখতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। যেটা আছে বাইরে যাও, আর যেটা আপনি ভিতরে ঢোকেন। দাও। মোম দাও, মোম দাও, মোম দাও। মোমবাতি গুলো দাও তো। তো দর্শক, এখানে হচ্ছে যে এমনি এমনি কিন্তু বসা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু আমরা এই যে বসার জিনিসটা নিয়েছি কি জন্য, যে কাজ করতে হবে, এগুলো সব পারতে থাকো। যে এগুলা হচ্ছে বর্তমান সময় এমনি কিন্তু মাটি অনেক ঠান্ডা, আর নর্মালি যখন দেখতেছি যে এটার উপরে বসে থাকলে হচ্ছে, আমার বাইরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, তাহলে সরাসরি মাটির উপর বসাটাই বা কি দরকার। আর অন্যান্য সময় সেগুলোর হিসাবটা আলাদা। না না, এই যে দিক দেন, এই দিক দেন। ক্যামেরা বাইরে ভিতরে আসার দরকার নেই, সাইডে থাকো, ক্যামেরা সামনে যদি দেখো ওগুলো দিচ্ছি, সাইড ওগুলো দিচ্ছি। তো দর্শক, আপনাদেরকে বলি যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা, আগে জ্বালানোর দরকার নেই, এটা হচ্ছে সাদা। এটার আপাতত কিন্তু কোনো কাজ নেই। এখানে আমাদের সামান্য কিছু পরিমাণ কিছু মিক্সার থাকে, সেগুলাই আমাদেরকে ব্যবহার করতে হয়, এবং এগুলো পরিবর্তে আমরা যে কোনো কিছুই ব্যবহার করতে পারি, শুধুমাত্র যে তন্ত্রমন্ত্র বা যে দোয়ার দ্বারা শক্তি বা একটা মানে জাগ্রত করার যে একটা বিষয়, সেটা আগে করতে হয়, না হলে এগুলো কোনো কাজের না। আল্লাহু আকবার। দর্শক, আপনাদেরকে আমি আরেকটা কথা বলছিলাম যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কালারিং, বিভিন্ন ধরনের কিছু ব্যবহার করি, যেগুলা আমরা একটা পার্থক্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার হয়। ওইটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু সাদা। আমার হাতে এখন যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে একটু অন্যরকম কালার, তুমি একটু ভিন্ন আছে। কালারটা এখানে একটু ভিন্ন। এটা হচ্ছে আমার ওকে করা,
আলাদাভাবে আমার এখন কোনো কিছু করার দরকার নেই, কারণ এটা হচ্ছে রানিং কাজ করা। তো এই যে আমাদের একটা যে দাগ দিয়ে দিল, এখানে কিন্তু একটা দাগ হলো। আচ্ছা, এখন যদি আমি এখানে আরেকটা দাগ দিই, এটা কিন্তু কালারটা দেখেন। মানে মূল কথা হচ্ছে যে আমরা যে দাগটা দেবো, দাগের মধ্যে কোনো ধরনের কোনো মানে ফাঁকা থাকা যাবে না, মানে যে আমরা যে দাগটা দিয়ে ফাঁকা থাকা যাবে না। তো এখানে দেখতেন যে এখানে কিন্তু দাগটা হলো দুইটা দাগ, মানে এটা হচ্ছে একটা প্রোটেক্ট হিসাবে হলো, এটা একটা প্রোটেক্ট মানে ওয়াল বা প্রাচীর বলতে পারেন। মানে যদি এই যে ভিতরে এখন আমি বসে আছি, আমাকে যদি কোনো কিছু আক্রমণ করতে চায়, কিংবা কোনো কবিরা হোক, তান্ত্রিক, যে কেউ হোক, যে কোনো শক্তির দ্বারা যদি আমার কাছ পর্যন্ত আসতে চায়, তাহলে এইটা আগে ভাঙা লাগবে, এইটা ভাঙা লাগবে, তারপরে আমার কাছে আসতে পারবে। এছাড়া আমার পর্যন্ত আসার কোনো ক্ষমতা তাদের নাই। সবাই তো মন্ত্র দ্বারাই ইয়া করা। হ্যাঁ, আর এই যে ভেতরে যেটা দিচ্ছি, হ্যাঁ, এইটা হয়তো আপনাদের জানা আছে, আমি আগে বলছি যে এটা হচ্ছে যে ওই পাশে যখন আমি কিছু একটা হাজির করব, তখন আমাদের দুইজনের মধ্যে এইটা মনে করেন একটা প্রাচীর। মানে আমি বাইরে যাইতে পারবো, ভিতরে আসতে পারবো, সবকিছু করতে পারবো, কিন্তু যে উপসর্গ ভিতরে থাকবে সে এইটুকের বাইরে যাইতে পারবে না, বা বাইরের থেকে কোনো উপসর্গ জাতীয় বা খারাপ কোনো অপশক্তি ভিতরে প্রবেশ করতে পারবে না। রবুল বসে পড়ো। বসবো। আর বিসমিল্লাহির রহমানির রহিম। এই জিনিসগুলো আমাদের অনেক সময় সামনে রাখতে হয়, যদি বাই চান্স দেখা যায় কি যে কোনো একটা আমাদের এই ভুল কিন্তু হতেই পারে, স্বাভাবিক। ভুলের কারণে আমাদের এই একটা ধরেন লাইন কিংবা একটা লাইন ভেঙে গেল, কিংবা হচ্ছে ধরেন যে কোনো ভাবে নষ্ট হয়ে গেল, তখন আমরা ইনস্ট্যান্টলি দেখা যাচ্ছে এটা আবার আমরা আটকায় দিলাম, কিংবা হচ্ছে এইগুলা যদি উপসর্গ যাতে যা কিছু হাজির করব ওদের শরীরে ছিটায় দিলেও মনে করেন যে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া বা অনেক কিছু হয়। আর হচ্ছে এইটার কথা বলছিলেন, আপনারা অনেকে বলেন যে ভাই আপনারা যে বোতল বন্দি করেন সেগুলা কি করেন? আর এটা সাময়িক সময়ের জন্য, কারণ হচ্ছে বন্দি করে রাখার কোনো ইচ্ছা আমার নাই, বা সেরকম আমি করিও না। আমরা বন্ধ করে রাখি, রাখার পরে যদি মনে হয় যে না, তাকে ছাইড়ে দেওয়া উচিত, কিংবা সে সমাধানের পথে চলে আসছে, তখন আমরা ছাইড়ে দেই, মানে কোনো ধরনের কোনো শর্ত ছাড়াই ছাইড়ে দেই, রাখি না কাছে। আর এইটার কথা তো আমি গতকালকের ভিডিওতে বলছিলাম, যারা এটা বিষয়ে জানতে চান গতকালের ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি এখানে একটা হাজির করব একটা কাজের বিষয়ে। আমি অনেকদিন আগে মানে এই কাজটা করছিলাম, কিন্তু পরবর্তীতে নিয়ম কানুনের যে বিষয়টা সেটা সম্পর্কে এখনো মানে কোনো কিছু শেষ করা হয়নি। তো আজকে আমি ওইটার হচ্ছে নিয়ম কানুন সম্পর্কে জানবো, এবং তাদেরকে আমরা কিভাবে হাজির করি, এবং হচ্ছে আসন থেকে কিভাবে বিদায় করি, এবং কাজের ক্ষেত্রে তারা কিভাবে গিয়ে কাজ করে, এই জিনিসগুলো আপনাদেরকে হচ্ছে বলবো আর কি। মোমবাতিগুলো জ্বালানো। আর মোমবাতির বিষয়টা হচ্ছে ওই যে বলছিলাম তো, একদম সহজলভ্য প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার জ্বালা শেষ হওয়ার পরে আউটসাইড কোনো কিছু থাকে না, বা অবশিষ্ট কোনো কিছু থাকে না, এই দিক থেকে এটা ধরেন সম্পূর্ণ কার্যকর। আর মোমবাতির আগুন সবসময় সব জায়গাতেই মানে পবিত্র হিসাবে ধরা হয় আর কি। কারণ সব জায়গায় দেখবেন যে প্রদীপ বা বাতি, হারিকেন এগুলা কিন্তু জ্বালায় না, জ্বালালে মোমবাতি জ্বালায়। এখন যদি আমি রবিউল ভাইয়ের উপরে কিছু একটা হাজির করতে যাই, তাহলে আমি হই আর যেই হোক, আমার জ্ঞানে যেটা সেটা হচ্ছে নর্মালি তাকে আসার একটা জায়গা করে দেওয়া লাগবে। কারণ আমি যে বিশাল বিশাল ধরেন পাঁচিল খাড়া করে রাখছি, আর ভিতরে যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে অবশ্যই কিন্তু একটা দরজা বা একটা গেট, প্রবেশ একটা পথ কিন্তু থাকবে। তাহলে আমি একটা আগে প্রবেশ পথ করে দেবো, সেদিক দিয়ে সে আসবে, তারপর আবার প্রবেশ পথটা আমি বন্ধ করে দেবো, তারা কিন্তু আর বের হতে পারলো না, আমি যতক্ষণ পর্যন্ত সেই প্রবেশ পথটা আবার খুলে না দিই ততক্ষণ। আমি যখন ইশারা দেবো তখন এই সুযোগ একটা টান দিবেন, 2 দাগ সহ। আবার যখন এর উপর হাজির হবে তখন সুন্দর করে আটকে দিবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাকে আমি বেশ কিছুদিন আগে একটা কাজকে উদ্দেশ্য করে আপনাকে আমি ডাকছিলাম, কিভাবে সমাধান করা যায়, কিভাবে কি করলে তাদের ভিতর থেকে যে সমস্যাটা সেটা থেকে তারা রক্ষা পাবে, এরকম একটা বিষয় আপনার সাথে আমার শেষ কথা হয়েছিল। তারপরে তো আমি আপনাকে কোনো কাজের উদ্দেশ্যে ডাকি নাই। অনেক দিন পরে আপনি আমাকে স্মরণ করেছেন। যে কারণ আমাদেরও অনেক কিছু মেনটেন করে চলতে হয়, সেটা এখন অনেক দিন পরে হতে পারে, অনেক মাস পরে হতে পারে, আর বছরের মনে হারায় যাওয়া লাগতে পারে। এখন বিষয় হচ্ছে যে আপনাকে আমি যে পরিবারকে কেন্দ্র করে যে কাজগুলা করছিলাম এবং পরবর্তীতে নিয়ম কানুন যেটা করার কথা ছিল, এখন পর্যন্ত আমি তাদেরকে কোনো ধরনের নিয়ম কানুন দেই না। এই পরিবারের দুইজনের কাজের কথা হ্যাঁ বলেছিলেন আপনি। হ্যাঁ, তার সাথে হচ্ছে দুজনের কাজের কথা আপনারা আমার ওই চ্যানেলে লাস্ট ভিডিও একটা দেখছিলেন কিনা, মা এবং সন্তানের একটা সমস্যা এবং হচ্ছে একটা মহিলার তার বাচ্চা হওয়া নিয়ে, এই দুটো সমস্যা কিন্তু তুলে ধরা হয়েছিল। তো আমি এইটাই আর কি বলবো যে এদের হচ্ছে সন্তানের সমস্যা, ছোট বাচ্চার সমস্যা, আর একটা হচ্ছে যে তার শারীরিক ভাবে বিভিন্ন ধরনের সমস্যা এবং জিন উপসর্গ জাতীয় ভিত্তিক তার সাথে শারীরিক সম্পর্ক এবং বাচ্চা না হওয়া, এই বিষয়গুলা আমি এখন পর্যন্ত নিয়ম কানুন কোনো কিছু দিই নাই। তো ছোট বাচ্চার বিষয়টাও অনেক আগে দেখা হয়েছে, আবার এই যে ওই বোনের বিষয় অনেক আগেই দেখা হয়েছে। তো ওনাদের বিষয়ে নিয়ম কানুনটা আমি ওনাদেরকে যদি ধরেন আজকেই বলে দিই, তাহলে আপনি আপনার জায়গা থেকে সম্পূর্ণ কার্যক্রম এটা কখন থেকে করতে আপনি পারবেন? যখন থেকে নিয়ম ওদেরকে বলে দিবেন, আমি ওই মুহূর্ত থেকে কাজ শুরু করে দেব। আমি তাদেরকে কিন্তু- তো বলে দিলে হচ্ছে না, কারণ তাদের হচ্ছে নিয়মটা শুরুও করা লাগবে। হ্যাঁ, নিয়ম মানতে শুরু করতে হবে তাদের। হ্যাঁ, কিন্তু একসঙ্গে আমি দুজনের কাজ করতে পারবো না। যে কোনো একজনের কাজ আমার প্রথমে করতে হবে। আপনি বলেন কার কাজ আমি আগে শুরু করব? তো এটা বিশেষ কারণ হচ্ছে যে আমি একলা মানুষ, কিন্তু আমি যদি 2 জনের না আমি 10 জনের দায়িত্ব আমি নিতে পারবো, কিন্তু একদম সমানে সমানে কিন্তু আমার দ্বারা কোনো কিছু করা সম্ভব হবে না। দুজনের কাজ করতে হলে আমার ভুল ভ্রান্তি হতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই হইতে পারে। কারণ হচ্ছে যে যখন এই নিয়ম কানুন গুলা ধরেন একই সময়ে নিয়ম, তাহলে একই সময়ে নিয়ম পালনের ক্ষেত্রে আপনি একা ব্যক্তি, আপনি কিন্তু কখনোই, হ্যাঁ আপনি পারবেন কিন্তু একই সময় কিন্তু করতে পারবেন না। এই একই সময় তো 5 রকম কাজ করা সম্ভব না। না, সম্ভব না। তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু করা যায়, হ্যাঁ, কিন্তু এই নিয়ম কানুনের ক্ষেত্রে তার স্টেপ বাই স্টেপ চলে না, না, এটা টাইম টু টাইম হিসাব করে চলে। করতে হবে। তো আপনি হচ্ছে আগে যে ছোট বাচ্চাটা আছে বা যে ছোট সন্তানটা আছে, তাকে আসলে যে উপসর্গ জাতীয় কোনো কিছু বা কোনো কুনজর বা কুতান্ত্রিক কবিরাজ ভিত্তিক হোক, যা যা হোক সমস্যা না, ওইটা আগে আপনি দেখভাল করবেন। ওই দিক থেকে যা কিছু নিয়ম কানুন পালন করা দরকার এবং আপনার কাজকে অতি সহজ ভাবে করার যে রাস্তা, সেটা আমি তৈরি করে দেবো। হ্যাঁ, একটা রাস্তা যদি আমি ক্লিয়ার করে দিতে পারি, তখন কিন্তু এনারা খুব সুন্দরভাবে হেঁটে চলে যেতে পারবে। এনারা যদি ধরেন আমার এইখান থেকে গন্তব্য পর্যন্ত হাইটে সুন্দরভাবে যাইতে পারে, মানে এরাও গন্তব্যে পৌঁছাবে, কাজও ওকে হয়ে যাবে, মানে সমস্যার সমাধান হয়ে যাবে। তাই নিয়ম কানুনের ক্ষেত্রে হোক বা অন্যান্য যে কোনো বিষয় হোক, সেটা আমি এবং যাদের উদ্দেশ্যে কাজ তারা, আর আপনাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে ততটুকু আপনি বহাল রাখবেন। আপনার খুব ভালো করে যেন সুসম্পূর্ণ হয়, এর মধ্যে যেন কোনো ভুল ত্রুটি যেন না হয়। সকল সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। আর যে বোনটার বিষয়টা, ওনার হচ্ছে শারীরিক দিক দিয়ে অনেক সমস্যা, মানে একটা মেয়ের
তার শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে, বিশেষ পরিবর্তনের ক্ষেত্রে আসলে যেরকম হওয়া দরকার সেরকমটা না। আর সেরকমটা যখন হবে না তখন কিন্তু আসলে সে কখনো গর্ভধারণও কিন্তু করবে না, কারণ সেই ক্ষমতা তার মধ্যে নাই। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে এরকম যখন হবে, এরকম হইতে পারে আরেকটা কারণে হয় যে উপসর্গ জাতীয় কিছু তাদের সাথে শারীরিক সম্পর্কে লিখতে হয়। এই সকল বিষয় আমি আজকে আর নতুন করে কিছু বলবো না, ইনশাল্লাহ আমি নিয়ম কানুন সবকিছু বলে দিলে নিজেদের মতো করে যদি করতে পারেন তাহলে ইনশাল্লাহ সবকিছু ছেলের ক্ষেত্রে, তাদের সন্তানের বাচ্চার ক্ষেত্রে আছে 7 দিন, আর ওই বোনের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এটা একটু দীর্ঘ সময় লাগবে, কারণ এটা অতি সহজে সম্ভব না। কারণ হচ্ছে আমি যদি বলি যে 7 দিন 10 দিন 15 দিনে ঠিক হয়ে যাবে, তাহলে একদম ডাইরেক্ট মনে করেন আমার মিথ্যা কথা বলা হবে ভাই। অবশ্যই, কারণ আপনার কাজের ক্ষেত্রে তো সবকিছু হবে। আর কাজের ক্ষেত্রে হোক, একটা যে যারা মা বোন আছে তাদের কিন্তু প্রত্যেকটা মান্থলি শারীরিক গঠনের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন হয়। হ্যাঁ, তাহলে সেইটার সময় না আসা পর্যন্ত তো বোঝা যাবে না যে আসলে তার কোনো পরিবর্তন হয়েছে হয়েছে কিনা। তাহলে সেটাও কিন্তু 1 মাস বাই 1 মাস এরকম কিন্তু একটা স্টেপ থাকে, সময়ের দরকার। মানে 25 দিন 27 দিন 30 দিন এরকম একটা কিন্তু স্টেপ থাকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এতদিন পরে তো আমি তার থেকে শোনার পরেই বুঝবো, কারণ আমি বলে দিলাম 7 দিন, কিন্তু তার ওই স্টেপটা শুরু হবে আরো 15 দিন পর। কেমন সম্ভব? হ্যাঁ, তাড়াতাড়ি হলো না। যাক, আমি ওই দিকটা একটু শর্টকাট করব। এখন এই যে আপনাকে যে আমি এখানে ডাকছি, আপনাকে যদি আমি এখন এই মুহূর্তে ছেড়ে দেই কোনো কিছু না করে, আপনাকে এই শরীর ত্যাগ করে আমার মানে এই এরিয়া ছেড়ে, জায়গা ছেড়ে কি আপনি চলে যেতে পারবেন? আপনি উপর আল্লাহর একজন বান্দা, আপনি যা বলবেন সেটাই করব। আমি আপনাকে ওই দিক দিয়ে বলি না, আমি কাজের দিক দিয়ে বলি না, আমি বলছি এই যে আপনাকে যে আমি আমার আসনের মধ্যে ডাকছি, এই আসন থেকে আপনাকে আপনার স্ব ইচ্ছায় আপনি কি চলে যাইতে পারবেন? আপনি হুকুম দিলেই পারবো। আমি হুকুম দিলে পারবেন? জি। আচ্ছা, আমি আপনাকে হুকুম দিচ্ছি, দেখি আপনি চলে যান, কিন্তু মামা হ্যাঁ ওরকম থাক। ঠিক আছে, আপনি যান, আপনাকে আমি হুকুম দিয়ে দিচ্ছি, আপনি বের হয়ে চলে যান। আমি আমি ধরেন কোনো কিছু করতেছি না, আমি আমার এরিয়ার মধ্যে আছি, আপনাকে যেটা আমি ভাগ করে দিয়েছি তার বাইরে। আর আমি এইদিকে আস্তে করে বলছি কিছু কথা, আপনারা আবার ওই সাইড আবার অন্যদিকে নিয়ে যান না। শোনেন শোনেন, আমার তো সম্ভব হলো না। শোনেন আমি বলি, আমরা কিন্তু নিজেরা সবাই জানি যে আমরা কতটুকু কি করতে পারবো, মানে যে হিসাবটা হয়েছে কিরকম, কার চুল কতটুকু লম্বা, এটা কিন্তু কই আমার সামনে যে এরা বসে আছে এরা কিন্তু জানে না, কিন্তু আমি কিন্তু ঠিকই জানি। আবার তারটা কিন্তু আমি জানি না, সে কিন্তু ঠিকই জানে, কিন্তু মুখে গল্প মারতে লাগলে কিন্তু সবারটাই বিশাল। 10 মাইল 20 মাইল কিন্তু পাওয়া দেওয়া যায় সম্ভব, এটা কিন্তু অসম্ভব কিছুই না। হ্যাঁ, তাই উনি যে বললো যে আমি বললেই সে চলে যেতে পারবে, এটা একটা নর্মাল বিষয়, বললে সে চলে যাবে, কিন্তু ওনার মাথায় এটা নাই যে এই যে দাগটা, যে গন্ডিটা যে কাটা আছে, এই গন্ডি আমি না কাটে দিলে সে বেরোতে পারবে, মানে সে আপনার হুকুমে যাবে, কিন্তু মানে আমি কথা বলছি, আমার কথার সাথে তালে তাল মিলাইছে, কিন্তু কি অবস্থা আছে ওটা দেখার নাই, কিন্তু বুঝতে পারেন। ওই যে বললাম না যে 10-20 মাইল, কিন্তু ভাই আপনি ওই কি বলে সব খুলে দেখেন, কিছুই নাই, শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব কথা, সবই খালি গল্প। আমি কোন শক্তির দ্বারা আপনি এটা বন্ধ করেছেন? আপনার জিন উপসর্গর আমার মানুষ যাতে চায়, মনে করেন বেশি নাটক করেন, বেশি অভিনয় করেন, বেশি বাটপার সিটার, বা আপনার মধ্যে সব আমাদের মানুষ জাতির চাইতে এরা হচ্ছে দ্বিগুণ 3 গুণ 7 গুণ 100 গুণ, এরা মনে করেন সিটার বাটপার মিথ্যুক অভিনয় নাটক। কারণ হচ্ছে আমার সাথে তো আর আজ প্রথম কাজ করে না, তার সাথে আমার আজ প্রথম দেখা হয়নি, সে বললো চলে যেতে পারবি, বললাম যাও, আর এখন এসে এমন ব্যবহার করতেছে মনে হচ্ছে তাকে আমি এই প্রথম মাটির তল থেকে আমি তুলছি, তুলে আমি আটকায় রাখছি, এই প্রথম আইছে গন্ডি। হ্যাঁ, শোনেন, এদিক সেদিকে এত তাকানোর দরকার নাই, আপনারা আমার সম্পর্কে খুব ভালো করে জানেন, আমি আপনার সম্পর্কে কিন্তু খুব নারী খবর জানি। জি হুজুর। ঠিক আছে, তো আমি যেদিক সেদিক দিয়ে আপনি চলে যান, আমি মাঝ বরাবর দিয়ে আমি এটা কাটিয়ে দিচ্ছি, আপনার মতো আপনি যান, আর আমি যেগুলো বলছি সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, এবং তাদের শরীরের মধ্যে কখনোই প্রবেশ করবেন না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।
এবার আর বাদে নেই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা যে জিন উপসর্গ দিয়ে কাজ করাই, আমরা বলি কিরকম যে আমরা চালান করছি, কিন্তু আপনারা তো এই জিনিসটা ক্লিয়ারলি বোঝেন না। চালান করছে বলতে ধরেন আপনার একটা সমস্যা আছে, যখন আমি আপনারই কোনো একটা কাজ সমাধানের উদ্দেশ্য করে আমি এখান থেকে চালান করব, তখন সে আপনার আশেপাশে থাকবে। তার মূল কাজটা হচ্ছে কোনো অপশক্তি বা উপসর্গ জাতীয় শক্তি যেন আপনার কাজ পর্যন্ত যাইতে না পারে, সেগুলোর থেকে সে প্রোটেক্ট দিবে। এবং ওইখানে কি কোনো কিছু হচ্ছে না হচ্ছে সেগুলো আমি পর্যন্ত খবর পৌঁছাবে। এবং আদার যে কাজগুলো থাকে, কারণ এখন তো ওদেরকে দিলাম, আমরা প্রোটেক্ট দিচ্ছি, কিন্তু আপনার যে সমাধানটা হবে আসলে কোন কারণে, আমি কি এমন কাজ করছি যে যেটার দ্বারা আপনার সমাধান হবে, সেটা সম্পর্কে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বলবো। এক ভিডিওতে তো আর ওই সব রকম বলা সম্ভব না, বললে কেউ বুঝবেও না, হ্যাঁ। তারা ওরাই। তো এখানকার বিষয়টা তো যেহেতু আপনারা তো ক্লিয়ার হয়েছেন, কারণ আমি ভিডিও ধরবো একটু অন্য কোয়ালিটি, হয়তো বা সেই জিনিসগুলো আপনাদের বুঝতে সমস্যা হইতে পারে। মানে আমি যে ভিডিওগুলো করব, আমার যে চিন্তা ভাবনা আছে বা আমরা যে চিন্তা ভাবনাটা করে রাখছি যে যে কোয়ালিটির দিকে আমরা আগাবো, আমরা যদি সরাসরি ধরেন আজকালকে থেকে যদি ধরি, আপনারা বিষয়টা বুঝবেন না, আপনাদের মাথায় ঢুকবেই না এটা যে আসলে কিসের থেকে কি হয়ে গেল। তাই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে বোঝাবো যতক্ষণে আমরা যে কোনো ধরনের ভিডিও করলে আপনারা খুব অল্পতেই ভিডিও দেখলে আপনারা যেন বুঝে যান যে মানে আসলে ভিডিওটা এমন হবে মানে কবিরাজের কাজ কিভাবে কি হয় বা হচ্ছে মানে জিন কি দ্বারা কিভাবে কাজ করানো হয় সবকিছু মানে দেখানো হবে। কিন্তু ভাই ওই যে বললাম অনেক ধরনের কিন্তু কারসাজি থাকে। হ্যাঁ হ্যাঁ, এ ধরেন সে আমি আজ ধরেন 5 বছর যাবত মোটামুটি এরকম গন্ডি কাটা অভ্যাস। ইদানিং দেখবেন যে মাথায় একটা পাগড়ি বাঁধে নিয়ে সাদা একটা জুব্বা পরে, হাতে একটা তসবি, গলায় একটা তসবি, 10 আঙ্গুলে ধরেন 13টা আংটি, একটা লাঠি, একটা ধরেন শক্ত হাঁকা বাঁকা একটা লাঠি কিংবা শিকড়, হ্যাঁ, 8-10 টাকা এই মাল আসনের মধ্যে 50টা 200টা 300টা মোমবাতি সাজায় দিল বিশাল মানের কবিরাজ। আপনারা এটা মনে করেন, এরকম মনে করেন যে এমন অবস্থা হয় যে ওই একটা পর্যায়ে চলে আসে যে ফুল প্যান্ট পরা সক্ষমতা থাকে না, ইজ্জতের খাতিরে খালি আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়ান। তখন আসি ভাই আপনার কাছেই না, আমার কাছে দরকার না, আমি এটা অভিযোগের বললাম কথা বলতেছি যে এই যে আসন ভিত্তিক যে পরিবেশ বা তাদের যে একটা গেট আপ, সেটার উপর ভিত্তি করে মনে করেন যে দিতে দিতে ফুল প্যান্ট শুদ্ধ দিয়ে দেন, লাস্টে আন্ডার পরে ঘুরেন, আর এর দ্বারে কন যে আমাকে একটা অন্তত ফুল প্যান্টের একটা ব্যবস্থা করে দাও। তাই কারোর হচ্ছে উপরোক্ত সাজসজ্জা দেখেই সে যে বিশাল মাপের শিক্ষিত, তা সে বিশাল মাপের জ্ঞানী বা সে বিশাল মাপের কবিরাজ বা খুবই ভালো মানুষ, এইগুলা কখনোই জাজ করতে যায় না। কারণ এইটা আমার হচ্ছে গোলাপ জলের বোতল। এখন এই জিনিসটাই যদি আমি সুন্দর একটা ডিজাইন করা একটা নকশা করা কোনো বাটির মধ্যে যদি এই পানিটুকু ঢাইলে আপনাদের সামনে এভাবে নিয়ে আসতাম, তাহলে তো মনে করেন যে আমি যদি আইনি বলতাম যে এটা তো মনে করেন অমৃত সমতুল্য। হ্যাঁ ভাই, অমৃত সমতুল্য জান্নাতি মধু, তাহলে তাই আপনারা মনে করেন যে সেটাই বিশ্বাস করে পাগল হয়ে যাইতে। এই যে আপনার পাত্রটা ভালো, ওই আজ কিন্তু যদি অরিজিনালি অমৃত সমতুল্য জান্নাতি যদি মধু যদি আমি এই যে এটার ভিতরে নিয়ে আসি, তখন বলবেন যে এটা সিম্পল সাধারণ পানি। আর এই পানিটাই যখন লাক্সারি কোনো পাত্রের মধ্যে ঢেলে দেবো, ওটার দাম ধরেন 5-10 হাজার টাকা। নর্মাল যখন এটার মধ্যে ঢেলে দেবো, তখন আপনি ধরেন 5 টাকা দিয়ে খাওয়ার পরও 50 বার আফসোস করবেন যে এই পানি কিনে খেলাম 5 টাকা দিয়ে। এটাই হলো ধরেন আমাদের মনুষ্যত্বর একটা বিশাল ডিফারেন্স। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।